আজ এত বছর পরেও মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে আমার নাকে ওই গন্ধটা লাগে। পচা স্যাঁতসেঁতে দেওয়ালের গন্ধের সাথে মেশানো একটা তীব্র রাসায়নিক গন্ধ, অনেকটা পুরনো হাসপাতালের ফিনাইলের মতো। কিন্তু তার সাথে আরও একটা মিষ্টি পচা ফুলের মতো বোটকা গন্ধ মিশে থাকে। গন্ধটা পেলেই আমার বুকের ভেতরটা হিম হয়ে যায়, শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে আসে, আর চোখের সামনে ভেসে ওঠে মণিপুর স্যানাটোরিয়ামের সেই অভিশপ্ত রাতের ছবি। লোকে বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু কিছু স্মৃতি ক্ষতের মতো নয়, সেগুলো অভিশাপের মতো, আত্মার গভীরে গেঁথে থাকে, আজীবন তারা করে ফেরে। আমার নাম অরিন। আজ যে গল্প আমি শোনাতে চলেছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী। এই গল্প আমার আর আমার 3 বন্ধুর, রোহন, সোনিয়া আর প্রিয়া। আমরা 4 জন তখন সদ্য কলেজ পাশ করেছি, রক্তে অ্যাডভেঞ্চারের নেশা আর মনে অদম্য সাহস। আমরা নিজেদেরকে আরবান এক্সপ্লোরার বা পরিত্যক্ত জায়গার অভিযাত্রী ভাবতে ভালোবাসতাম। পুরনো জমিদার বাড়ি, পৌর কারখানা, ভৌতিক বলে পরিচিত নানা জায়গায় ঘুরে বেড়ানোই ছিল আমাদের নেশা। কিন্তু আমরা জানতাম না সেই নেশাই একদিন আমাদের জীবনের সবচেয়ে কালো অধ্যায়ের দরজা খুলে দেবে। গল্পের শুরুটা হয়েছিল একটা ব্লগ পোস্ট থেকে। রোহন, আমাদের দলের সবচেয়ে সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয় সদস্য, একদিন উত্তেজিত হয়ে আমাদের একটা ওয়েবসাইটের লিংক পাঠালো। লিংকটা ছিল এক মালবিশেষ প্যারানর্মাল ব্লগারের। সেখানে সে লিখেছিল, শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে গভীর জঙ্গলের ভেতরে এক পরিত্যক্ত ব্রিটিশ আমলের স্যানাটোরিয়াম নিয়ে, নাম মণিপুর স্যানাটোরিয়াম। ব্লগারের লেখা অনুযায়ী জায়গাটা নাকি শুধু পরিত্যক্ত নয়, অভিশপ্ত। ব্লগে লেখা ছিল, 1920 সালে ডাক্তার অলোক ব্যানার্জি নামে এক সাইকিয়াট্রিস্ট এই স্যানাটোরিয়ামটি তৈরি করেন। মানসিক রোগীদের চিকিৎসার জন্য তৈরি হলেও লোকমুখে প্রচলিত ছিল যে ডাক্তার ব্যানার্জি আসলে ছিলেন এক সাইকোপ্যাথ। তিনি রোগীদের ওপর নানা ধরনের অমানবিক পরীক্ষা নিরীক্ষা চালাতেন। তার চিকিৎসার পদ্ধতি ছিল ভয়ঙ্কর এবং পাশবিক। অনেক রোগীও নাকি তার চিকিৎসার ধাক্কা সামলাতে না পেরে মারা যেত। স্থানীয়দের বিশ্বাস, সেই মৃত রোগীদের আতৃপ্ত আত্মারা আজও ওই স্যানাটোরিয়ামের দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়। বিশেষ করে অমাবস্যার রাতে নাকি ওখান থেকে কান্নার আওয়াজ, চিৎকারের শব্দ ভেসে আসে। ব্লগের শেষে একটা ভয়ঙ্কর তথ্য দেওয়া ছিল, ডাক্তার ব্যানার্জি নিজে ওই স্যানাটোরিয়ামের ভিতরে আত্মহত্যা করেন, কিন্তু তার আগে তিনি নাকি এক ভয়াবহ শয়তানি কাণ্ড ঘটিয়েছিলেন, যার পর থেকে প্রতি বছর একটা নির্দিষ্ট রাতে জায়গাটা জীবন্ত নরকে পরিণত হয়। সেই রাতকে স্থানীয়রা বলতো শয়তানের রাত। এইটুকু পড়েই রোহনের মাথায় ভূত চেপেছিল। সে ঠিক করে ফেলেছিল আমাদের পরবর্তী অভিযান হবে মণিপুর স্যানাটোরিয়াম। আমি আর সোনিয়া প্রথমটা একটু ইতস্তত করছিলাম। সোনিয়া আমাদের দলের সবচেয়ে যুক্তিবাদী মেয়ে। সে ভূত প্রেত বা প্যারানর্মাল কিচ্ছুতে বিশ্বাস করত না। তার মতে এগুলো সবই মানুষের মনের ভুল আর পুরনো জায়গার পরিবেশের প্রভাব। আমি ঠিক অবিশ্বাসীও ছিলাম না, আবার পুরোপুরি বিশ্বাসীও ছিলাম না। কিন্তু আমার মন বলছিল জায়গাটা ঠিক নয়। প্রিয়া, আমাদের মধ্যে সবচেয়ে নরম মনের আর একটু ভীতু প্রকৃতির, সে তো প্রথমবারই না করে দিয়েছিল। কিন্তু রোহনের জেদের কাছে আমাদের হার মানতে হলো। সে বোঝালো, আরে ভয় কিসের, আমরা তো দিনের বেলায় যাব, ঘুরে ছবি তুলে সন্ধ্যার আগেই ফিরে আসব। আর সোনিয়া তো আছেই, ওর বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সব ভূত তাড়িয়ে দেবে। তার ঠাট্টা শুনে সোনিয়া মুখ মাকালো, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। প্রিয়াকে রাজি করাতে একটু সময় লেগেছিল। আমরা ওকে বোঝালাম যে আমরা 4 জন একসাথে থাকব, বিপদের কিছু নেই। অবশেষে এক শনিবার সকালে আমরা 4 জন রোহনের পুরনো কিন্তু বেশ শক্তপোক্ত জিপটায় চেপে বসলাম মণিপুরের উদ্দেশ্যে। শহরের কোলাহল, ব্যস্ত রাস্তা পিছনে ফেলে আমাদের গাড়ি যখন হাইওয়েতে উঠল, তখন সকালের নরম রোদ বেশ মনোরম লাগছিল। গাড়ির ভিতর চলছিল আমাদের হাসি, ঠাট্টা, গান আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা হাইওয়ে ছেড়ে একটা সরু ভাঙাচোরা রাস্তায় নামলাম। রাস্তার দুপাশে ঘন জঙ্গল শুরু হলো। সূর্যের আলো যেন এখানে পৌঁছাতে ভয় পাচ্ছিল। গাছের ডালপাড়া এমনভাবে রাস্তার উপর ঝুঁকে পড়েছে যে মনে হচ্ছিল যেন একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সভ্যতার শেষ চিহ্ন, মোবাইলের নেটওয়ার্ক, অনেক আগেই আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছিল।
আরও প্রায় 1 ঘন্টা চলার পর জঙ্গলটা যেন আরও দুর্ভেদ্য আর আদিম হয়ে উঠল। রাস্তাটাও প্রায় অদৃশ্য। শুকনো পাতার উপর দিয়ে গাড়ির চাকার চলার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা অদ্ভুতভাবে কেঁপে উঠে থেমে গেল। রোহন কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ইঞ্জিনের ভেতর থেকে শুধু একটা ঘড়ঘড় আওয়াজ ছাড়া আর কিচ্ছু বেরোলো না। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। রোহন বোনেট খুলে ইঞ্জিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে যা বলল তার সারমর্ম হলো গাড়ির অল্টারনেটরে সমস্যা হয়েছে। এখানে এই গভীর জঙ্গলের মধ্যে এটা সারানো অসম্ভব। আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সোনিয়া ম্যাপ দেখে বলল, এখান থেকে সবচেয়ে কাছের লোকালয় প্রায় 25 কিলোমিটার পিছনে, হেঁটে ফিরে অসম্ভব। হঠাৎ প্রিয়া আঙুল তুলে সামনের দিকে দেখিয়ে বলল, ওই দেখো, ওখানে একটা গেটের মতো দেখা যাচ্ছে। আমরা ওর দেখানো দিকে তাকালাম। ঘন গাছপালার আড়ালে প্রায় 100 মিটার দূরে একটা বিশাল মরচে পড়া লোহার গেট আবছাভাবে দেখা যাচ্ছিল। গেটের দুটো পিলারের উপর পাথরের মূর্তি ছিল, যা শ্যাওলায় প্রায় ঢেকে গেছে। আমরা বুঝতে পারলাম আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছে, মণিপুর স্যানিটোরিয়াম। আমাদের আর কোনো উপায় ছিল না। সন্ধে নামতে আর ঘন্টা 2 বাকি। এই জঙ্গলে রাত কাটানো মোটেই নিরাপদ নয়। রোহন প্রস্তাব দিল, চল স্যানিটোরিয়ামের ভেতরে যাই, অন্তত রাতটা কাটানোর জন্য একটা ছাদ তো পাওয়া যাবে। কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করা যাবে। সোনিয়া প্রথমে আপত্তি করেছিল। একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে রাত কাটানোর থেকে গাড়ির ভেতর থাকা অনেক বেশি নিরাপদ। কিন্তু যদি কোনো বন্য জন্তু আসে? প্রিয়ার গলায় স্পষ্ট ভয়। শেষ পর্যন্ত রোহনের কথাই মানা হলো। আমরা আমাদের ব্যাগ, টর্চ, জলের বোতল আর কিছু শুকনো খাবার নিয়ে সেই বিশাল গেটের দিকে এগিয়ে গেলাম। কাছাকাছি যেতেই একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এসে লাগলো। গেটটা বিশাল, তার নকশাগুলো দেখলে বোঝা যায় এককালে এখানে কত জৌলুস ছিল, কিন্তু এখন মরচে ধরে লতাপাতায় জড়িয়ে এক ভৌতিক চেহারা নিয়েছে। গেটে একটা বিশাল তালা ঝুলছিল, কিন্তু সেটা এতটাই পুরনো যে একটা হালকা ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ করে একটা বিকট শব্দ করে পুরো কবজা সমেত খুলে পড়ে গেল। সেই শব্দটা যেন বহু বছরের নীরবতা ভেঙে দিয়ে জঙ্গলের গভীরে প্রতিধ্বনিত হলো। এক ঝাঁক পাখি ডানা ঝাপটে উড়ে গেল। আমাদের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। মনে হলো যেন আমরা কোনো বিজিত পুরীতে প্রবেশ করছি। ভেতরে ঢোকার পর আমাদের সামনে পড়ল একটা দীর্ঘ নুড়ি বিছানো রাস্তা। রাস্তার দুপাশে একসময় হয়তো সুন্দর বাগান ছিল, এখন সেখানে আগাছার জঙ্গল। আরেকটু এগোতেই আমরা মূল বিল্ডিংটা দেখতে পেলাম। সুবিশাল গথিক স্থাপত্যের এক অট্টালিকা। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ইট বেরিয়ে গেছে, জানলার কাঁচগুলো ভাঙা, যেন অন্ধ কোনো দৈত্যের শূন্য চোখের কোটর। বিল্ডিংটার দিকে তাকালেই গা ছমছম করে ওঠে। মনে হয় যেন ওটা কোনো জড় বস্তু নয়, জীবন্ত কিছু, যা আমাদের দেখছে আর অপেক্ষা করছে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, লালচে আভা ছড়িয়ে পড়েছে পুরো চত্বরটায়। সেই আলোয় বিল্ডিংটাকে আরও বেশি অশুভ লাগছিল। আমরা মূল দরজার সামনে এসে দাঁড়ালাম। বিশাল কাঠের দরজা, তাতে লোহার কারুকাজ করা। দরজাটা ভেজানো ছিল। রোহন এগিয়ে গিয়ে সামান্য ধাক্কা দিতেই তীব্র আর্তনাদের মতো একটা শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢোকার সাথে সাথেই সেই গন্ধটা আমরা প্রথম পেলাম, তীব্র অসহ্য গন্ধটা। পচা কাঠ, স্যাঁতস্যাঁতে দেয়াল, ফিনাইল আর সেই বোটকা মিষ্টি গন্ধের এক ভয়ঙ্কর মিশ্রণ। ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অন্তত 10 ডিগ্রি কম বলে মনে হলো। আমাদের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আমরা একটা বিশাল হল ঘরে এসে দাঁড়িয়েছিলাম। এককালে হয়তো এটা রিসেপশন ছিল। ধুলোর পুরো আস্তরণে ঢাকা একটা কাউন্টার, কয়েকটা ভাঙা চেয়ার আর ছেঁড়া রেজিস্টার খাতা ইতস্তত ছড়িয়ে রয়েছে। ছাদ থেকে ঝুলছে একটা বিশাল ঝাড় লণ্ঠন, মাকড়সার জালে ঢাকা। দেয়ালের মলিন রং, খসে পড়া পলেস্তারা আর স্যাঁতস্যাঁতে দাগ মিলেমিশে এক বিমূর্ত ভৌতিক ছবি তৈরি করেছে। চারিদিকে একটা পিনপতন নীরবতা, এতটাই শান্ত যে আমরা নিজেদের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা টর্চ জ্বালে এগোতে শুরু করলাম। হলঘরের ডান দিকে একটা চওড়া সিঁড়ি দোতলায় উঠে গেছে, আর বাঁ দিকে একটা লম্বা করিডর চলে গেছে বিল্ডিংয়ের গভীরে। করিডরের দুপাশে সারি সারি দরজা, সম্ভবত রোগীদের ঘর ছিল। আমাদের রাতটা কাটানোর জন্য একটা পরিষ্কার ঘর খুঁজে বের করতে হবে, রোহন ফিসফিস করে বলল। তার গলার আত্মবিশ্বাসটা যেন কিছুটা কমে এসেছে। আমরা বাঁ দিকের করিডর ধরে এগোতে লাগলাম। আমাদের জুতোর শব্দ সেই নিস্তব্ধতার মধ্যে অস্বাভাবিক জোরে শোনাচ্ছিল। করিডরের দেওয়াল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। দেয়ালে বড় বড় শ্যাওলার ছোপ,
কিছু ঘরের দরজা খোলা, কিছু বন্ধ। আমরা একটা খোলা দরজার সামনে দাঁড়ালাম। ভেতরে একটা লোহার খাট, একটা ছোট টেবিল আর একটা চেয়ার ছাড়া আর কিছুই নেই। সব কিছুতেই ধুলো আর মরচের পুরো আস্তরণ। হঠাৎ প্রিয়া আমার হাতটা খামচে ধরল। ওর মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। ও কাপা কাপা গলায় বলল, তোরা কিছু শুনতে পাচ্ছিস? আমরা কান খাড়া করলাম। প্রথমে কিছুই শুনতে পেলাম না, শুধু বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ। কই, কিছু না তো, হয়তো বাতাসের শব্দ। সোনিয়া ওকে আশ্বস্ত করার চেষ্টা করল। না না, প্রিয়া প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, একটা কান্নার আওয়াজ, খুব আস্তে, কেউ যেন কাঁদছে। আমরা আবার মনোযোগ দিয়ে শুনলাম। এবার আমারও মনে হলো খুব ক্ষীণ একটা কান্নার শব্দ যেন ভেসে আসছে করিডোরের আরও গভীর থেকে, একটা বাচ্চার কান্নার মতো, কিন্তু কেমন যেন অস্বাভাবিক আর যান্ত্রিক। রোহন সাহসের ভান করে বলল, হতে পারে কোনো জানোয়ারের ডাক, চল এগিয়ে দেখি। আমাদের মনের ভয়টাকে চেপে রেখে আমরা করিডোর ধরে আরও গভীরে এগোতে লাগলাম। কান্নার শব্দটা যেন আমাদের সাথে লুকোচুরি খেলছিল, কখনো মনে হচ্ছে খুব কাছে, আবার কখনো মনে হচ্ছে অনেক দূরে। আমরা হাঁটতে হাঁটতে করিডোরের প্রায় শেষ মাথায় এসে পৌঁছলাম। সেখানে একটা ঘরের দরজা সামান্য ফাঁক হয়ে আছে। শব্দটা যেন ওই ঘরটা থেকেই আসছে। রোহন দরজার দিকে এগিয়ে গেল। আমরা ওর পিছনে দাঁড়িয়ে। ওর হাতটা দরজার দিকে বাড়াতেই কান্নার শব্দটা হঠাৎ থেমে গেল। চারিদিকে আবার সেই কবরের নিস্তব্ধতা। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। রোহন এক ঝটকায় দরজাটা খুলে ফেলল। ঘরের ভেতরটা ছিল অন্য ঘরগুলোর মতোই, একটা ভাঙা খাট, একটা ছোট আলমারি, কিন্তু ঘরের মাঝখানে ধুলোর ওপর একটা অদ্ভুত জিনিস পড়েছিল, একটা পুরনো কাঠের মিউজিক বক্স। সোনিয়া এগিয়ে গিয়ে ওটা হাতে তুলে নিল। সেটার গায়ে ধুলো ঝেড়ে ডালাটা খুলতেই একটা মিষ্টি কিন্তু বিষণ্ণ সুর বেজে উঠল, আর তার সাথে সাথে ঘরের তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি কমে গেল। আমার গায়ের রোম খাড়া হয়ে গেল। প্রিয়া ভয়ে আমার পিছনে লুকিয়ে পড়ল। এটা নিশ্চয়ই কোনো রোগীর ছিল, সোনিয়া যুক্তি দেখানোর চেষ্টা করল, কিন্তু তার গলাও শুকিয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের পিছনের করিডোরের একটা দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। ধড়াম! আমরা চমকে উঠে পিছনে ফিরলাম। করিডোরটা অন্ধকার আর শূন্য, কিন্তু আমরা স্পষ্ট দেখলাম একটু আগে যে দরজাটা খোলা ছিল সেটা এখন বন্ধ। বাতাসের জন্য হয়েছে, রোহন বলার চেষ্টা করল, কিন্তু তার গলার স্বর কেঁপে যাচ্ছিল। আমরা ঠিক করলাম আর ভেতরে না গিয়ে হল ঘরেই ফিরে যাব, কিন্তু আমরা যখন ফিরতি পথে পা বাড়ালাম তখন আমার মনে হলো অন্ধকারের মধ্যে কেউ যেন আমাদের দেখছে। দেওয়ালের কোণ থেকে ভাঙা জানলার ফাঁক দিয়ে অদৃশ্য চোখ যেন আমাদের অনুসরণ করছে। আমরা প্রায় দৌড়ে হল ঘরে ফিরে এলাম। ততক্ষণে বাইরে পুরোপুরি অন্ধকার নেমে গেছে। বিশাল হল ঘরের ভাঙা জানলা দিয়ে চাঁদের মরা আলো এসে পড়েছে। আমরা আমাদের ব্যাগ থেকে শুকনো খাবার বের করে খেতে বসলাম, কিন্তু কারো গলা দিয়ে কিছুই নামছিল না। প্রত্যেকের মুখে আতঙ্কের ছাপ। আমার মনে হচ্ছে আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, গাড়িতেই রাত কাটাবো। এই অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে ফেরা আরও বিপজ্জনক। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা ঠিক করলাম হলঘরের এক কোণায় সবাই একসাথে থাকব। আমরা আমাদের স্লিপিং ব্যাগগুলো বের করে পেতে নিলাম। রোহন আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো কাঠ খুঁজে আনার চেষ্টা করলো, কিন্তু এই স্যাঁতস্যাঁতে জায়গায় কিছুই পেল না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমাদের টর্চের আলো সেই বিশাল হলঘরের অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারছিল না। আলো আঁধারের খেলায় দেওয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। মনে হচ্ছিল ওগুলো নড়াচড়া করছে, নিজেদের আকৃতি বদলাচ্ছে। বাইরে থেকে ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার আওয়াজ ভেসে আসছিল, যা পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। হঠাৎ দোতলার সিঁড়ির ওপর থেকে একটা খট করে শব্দ হলো, যেন কেউ একটা শুকনো কাঠের ওপর পা রেখেছে। আমরা চারজনই চমকে উঠে সেদিকে তাকালাম। টর্চের আলো ফেলে দেখলাম সিঁড়িটা খালি। এই দূর হবে হয়তো, রোহন বলল, কিন্তু আমরা কেউই ওর কথায় ভরসা পেলাম না। এর ঠিক কিছুক্ষণ পর আমরা আবার সেই শব্দটা শুনতে পেলাম, এবার আরও স্পষ্ট। দোতলার করিডোরে কেউ যেন খুব ধীরে ধীরে হাঁটছে। ভারী বুটের শব্দ, খট খট খট। শব্দটা একবার সিঁড়ির দিকে এগিয়ে আসছে, আবার পরক্ষণেই দূরে সরে যাচ্ছে, যেন কেউ পায়চারি করছে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সোনিয়া, যে ভূতে বিশ্বাস করত না, তার কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে।
আমরা কেউ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু শক্ত করে একে অপরের হাত ধরে বসেছিলাম। প্রায় 10 মিনিট ধরে এই শব্দের খেলা চলার পর শব্দটা হঠাৎ থেমে গেল, কিন্তু নিস্তব্ধতাটা যেন আগের থেকেও ভয়ঙ্কর মনে হলো। আমরা ভাবলাম হয়তো শেষ হয়েছে, কিন্তু আমরা ভুল ছিলাম। আসল ভয়ঙ্করিতা তো তখনও শুরুই হয়নি। হঠাৎ সেই মিউজিক বক্সের সুরটা আবার বেজে উঠল, কিন্তু এবার আর নিচতলার সেই ঘর থেকে নয়, সুরটা আসছে দোতলা থেকে, ঠিক সিঁড়ির ওপরের করিডোর থেকে। মিষ্টি বিষণ্ণ সুরটা সেই অশুভ নীরবতাকে চিরে দিয়ে আমাদের কানে এসে বাজছিল। মনে হচ্ছিল যেন কোনো বাচ্চা মেয়ে তার খেলার বাক্সের চাবি ঘোরাচ্ছে। আমরা ভয়ে জমে গেছিলাম, আমাদের নড়াচড়া করার ক্ষমতা ছিল না। সুরটা বাজতেই থাকলো, আর তার সাথে সাথে আমরা দোতলার করিডোর থেকে একটা চাপা গোঙানির শব্দ শুনতে পেলাম, একজন প্রাপ্তবয়স্ক মানুষের যন্ত্রণা কাতর গোঙানি। এরপর যা ঘটল তা আমাদের কল্পনারও অতীত ছিল। সিঁড়ির উপরের অন্ধকারে আমরা একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। লম্বাই খুব একটা বড় নয়, একটা বাচ্চার মতো। আবঝা চাঁদের আলোয় শুধু তার সিলুয়েটটা বোঝা যাচ্ছিল। মূর্তিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। আর ঠিক তখনই আমাদের পিছনের সেই বিশাল কাঠের দরজাটা, যেটা আমরা ভেজিয়ে রেখেছিলাম, সেটা সজোরে বন্ধ হয়ে গেল। ধড়াম করে একটা বিকট শব্দ হলো, আর তার সাথে একটা পুরনো ভারী লোহার খিল পড়ার শব্দ শোনা গেল, যেন কেউ বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। আমরা দৌড়ে দরজার দিকে গেলাম। রোহন আর আমি মিলে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু দরজাটা এক চুলও নড়ল না। মনে হচ্ছিল যেন ওটা পাথরের দেওয়ালের অংশ হয়ে গেছে। আমরা আটকে পড়েছি এই অভিশপ্ত স্যানাটোরিয়ামের ভেতরে। আমরা 4 জন বন্দী, বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। আর সিঁড়ির উপরে অন্ধকারের মধ্যে সেই ছায়ামূর্তিটা তখনও দাঁড়িয়েছিল, তার হাতে ধরা মিউজিক বক্সের সুরটা যেন আমাদের অসহায়তাকে উপহাস করছিল। আমার হঠাৎ করে সেই ব্লগ পোস্টার কথা মনে পড়ল, শয়তানের রাত। আমি ভয়ে ভয়ে আমার ফোনটা বের করে তারিখটা দেখলাম। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আজ অমাবস্যা, ক্যালেন্ডারের সেই বিশেষ রাত যার কথা ওই ব্লগে লেখা ছিল, ডাক্তার ব্যানার্জির সেই ভয়ঙ্কর আচারের রাত। আমরা ঠিক সেই শয়তানের রাতে এই নরকের কারাগারে এসে উপস্থিত হয়েছি। আমরা বুঝতে পারলাম এটা কোনো সাধারণ পরিত্যক্ত বাড়ি নয়। আমরা এমন এক জায়গায় আটকে পড়েছি যেখানে মৃতেরা জেগে ওঠে আর শয়তান তার খেলা শুরু করে। রাত সবে শুরু হয়েছে, আর আমরা জানি না এই রাতের অন্ধকার পেরিয়ে আমরা পরের দিনের সূর্য দেখতে পাবো কিনা। দোতলার সিঁড়ির অন্ধকার থেকে ভেসে আসা মিউজিক বক্সের সুর আর সেই ছায়া মূর্তির উপস্থিতি আমাদের জানিয়ে দিচ্ছিল যে এই রাতটা হতে চলেছে আমাদের জীবনের শেষ রাত, এক ভয়াবহ শিউরে ওঠা অভিজ্ঞতার রাত। ভয় কি তা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আমি বলবো ভয় মানে শুধু অন্ধকার বা অজানা কিছু নয়। ভয় হলো অসহায়তা। ভয় হলো সেই চরম মুহূর্তের উপলব্ধি যখন আপনি বুঝতে পারেন যে আপনার ভাগ্য আর আপনার হাতে নেই। আপনি এমন এক খেলার পুতুল হয়ে গেছেন যার নিয়ন্ত্রক এক অদৃশ্য অশুভ শক্তি। মণিপুর স্যানাটোরিয়ামের সেই অভিশপ্ত রাতে বিশাল হলঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আমরা 4 জন সেই ভয়ঙ্কর সত্যকে উপলব্ধি করেছিলাম। আমরা আর মুক্ত নই, আমরা শিকার। আর এই বিশাল অট্টালিকাটাই শিকারীর খাঁচা। দোতলার সিঁড়ির ওপরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি, সেই বাচ্চার মতো অবয়বটা এক দৃষ্টে আমাদের দিকে তাকিয়েছিল। তার হাতে ধরা মিউজিক বক্সের তীক্ষ্ণ বিষণ্ণ সুরটা যেন আমাদের মগজের কোষে কোষে পিনের মতো বিঁধছিল। আমাদের প্রত্যেকের শরীর জমে গিয়েছিল। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে গেছে। কথা বলা বা চিৎকার করার শক্তিটুকু আমরা হারিয়ে ফেলেছিলাম। রোহন, আমাদের দলের সবচেয়ে সাহসী ছেলেটা, সেও ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে কাঁপা কাঁপা হাতে টর্চটা তুলে সিঁড়ির ওপরের অন্ধকারের দিকে ফেলল, কিন্তু আলোর বৃত্তটা সিঁড়িতে পড়ার আগেই ছায়ামূর্তিটা চোখের পলকে উধাও হয়ে গেল, যেন বাতাসে মিশে গেল। আর তার সাথে সাথে মিউজিক বক্সের সেই ভৌতিক সুরটাও হঠাৎ করে থেমে গেল। কিন্তু এই আকস্মিক নীরবতা আমাদের কোনো স্বস্তি দিল না।
বরং ভয়টাকে আরো 1000 গুণ বাড়িয়ে দিল। শব্দ যখন থাকে তখন শত্রুর অবস্থান বোঝা যায়, কিন্তু এই পিন পতন নীরবতা যেন বলছিল শত্রু এখন সর্বত্র। সে আমাদের চারপাশে, আমাদের খুব কাছে, হয়তো আমাদের নিঃশ্বাসের দূরত্বে দাঁড়িয়ে আছে। ওটা ওটা কি ছিল? প্রিয়ার গলা দিয়ে কোনো রকমে বেরোলো। সে ভয়ে থরথর করে কাঁপছিল। সোনিয়া, যার মুখে সবসময় যুক্তির বুলি থাকত, সেও চুপ। তার ফর্সা মুখটা ভয়ে নীল হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, হ্যালুসিনেশন, মাস হ্যালুসিনেশন। এই জায়গার পরিবেশ, আমাদের মানসিক চাপ, সব মিলিয়ে এটা হ্যালুসিনেশন নয় সোনিয়া। রোহন প্রায় চিৎকার করে উঠল। তার গলায় রাগ আর ভয় মিশেছিল। আমরা সবাই একসাথে একই জিনিস দেখেছি। দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেছে। আমরা এখানে আটকে পড়েছি। ওর চিৎকারে আমরা যেন সম্বিত ফিরে পেলাম। আমরা আবার সেই বিশাল দরজার দিকে ছুটে গেলাম। আমি আর রোহন মিলে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা মারতে লাগলাম। সোনিয়া আর প্রিয়াও আমাদের সাথে যোগ দিল। কিন্তু দরজাটা যেন পাহাড়ের মতো অটল। মনে হচ্ছিল ওটা আর কাঠের দরজা নয়, সলিড লোহার একটা স্ল্যাব হয়ে গেছে। আমরা ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লাম। আমাদের হাতের তালু ছড়ে গেল, কিন্তু দরজাটা এক চুলও নড়ল না। জানালাগুলো দেখতে হবে, সোনিয়া হাঁপাতে হাঁপাতে বলল। হল ঘরের বিশাল জানালাগুলোর দিকে আমরা ছুটে গেলাম, কিন্তু আমাদের হতাশা আরো বাড়ল। প্রত্যেকটি জানালায় মোটা, মরচে পড়া লোহার গ্রিল লাগানো। সেগুলো এতই শক্ত যে বাইরে থেকে কোনো যন্ত্র ছাড়া ভাঙা অসম্ভব। আমরা আক্ষরিকভাবে একটা দুর্গের মধ্যে বন্দী হয়ে গেছিলাম। হতাশায়, ক্লান্তিতে আমরা হলঘরের মাঝখানে বসে পড়লাম। আমাদের চারপাশের অন্ধকারটা যেন আরো ঘন, আরো জীবন্ত হয়ে উঠেছিল। মনে হচ্ছিল দেওয়ালের ছায়াগুলো আর স্থির নয়। ওগুলো কাঁপছে, নড়াচড়া করছে, নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। আমাদের টর্চের আলো যেন সেই অন্ধকারকে ভেদ করতে পারছিল না, বরং অন্ধকারের গায়ে লেগে পিছলে যাচ্ছিল। এখন কি হবে? প্রিয়া ফুপিয়ে কেঁদে উঠল। আমরা কি এখানে মরে যাব? চুপ কর প্রিয়া, কিচ্ছু হবে না, রোহন ওকে ধমক দিল। কিন্তু তার নিজের গলাতেও কোনো জোর ছিল না। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। সকাল হলেই কেউ না কেউ আমাদের খুঁজতে আসবে। পুলিশ! কিন্তু পুলিশ এখানে কিভাবে আসবে রোহন? সোনিয়া ঠান্ডা গলায় বলল, কারো কাছে কোনো নেটওয়ার্ক নেই, কেউ জানেও না আমরা ঠিক কোথায় আছি। আমাদের নিজেদেরই বাঁচার উপায় খুঁজতে হবে। তার কথায় একটা কঠিন বাস্তবতা ছিল, যেটা আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছিল। আমরা এখানে একা, সম্পূর্ণ একা। আমাদের এখান থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে, আমি বললাম। হয়তো কোনো পিছনের দরজা বা বেসমেন্টে যাওয়ার রাস্তা আছে। আমার প্রস্তাবে সবাই রাজি হলো। এক জায়গায় বসে বসে অজানা শত্রুর জন্য অপেক্ষা করার চেয়ে কিছু একটা করা অনেক ভালো। আমরা ঠিক করলাম এই বিল্ডিংয়ের নিচতলাটা ভালো করে খুঁজে দেখব, একসাথে থাকব, কেউ আলাদা হব না। আমরা আমাদের টর্চগুলো জ্বেলে আবার সেই লম্বা অন্ধকার করিডরটার দিকে পা বাড়ালাম, যেখান থেকে আমরা মিউজিক বক্সটা পেয়েছিলাম। এবার আমাদের হাঁটার শব্দ আরও সতর্ক, আমাদের নিঃশ্বাস আরও সংযত। করিডরের স্যাঁতস্যাঁতে দেওয়াল থেকে চুইয়ে পড়া জলের শব্দ, আমাদের জুতোর নিচের শুকনো পাতার মর্মর আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল অন্ধকারের আড়াল থেকে কেউ আমাদের উপর নজর রাখছে। একটা শীতল দৃষ্টি যেন আমার পিঠের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রতিটি ঘর সাবধানে পরীক্ষা করতে লাগলাম। বেশিরভাগ ঘরই খালি বা কিছু ভাঙাচোরা আসবাবপত্র পড়ে আছে। দেওয়ালের পোলেস্তরা খসে পড়েছে, মেঝেতে ধুলোর পুরো আস্তরণ। কিছু কিছু ঘরের দেওয়ালে আমরা অদ্ভুত আঁচড়ের দাগ দেখতে পেলাম, যেন কেউ নখ দিয়ে মুড়িয়া হয়ে দেওয়াল আঁচড়েছে। আবার কোনো ঘরের দেওয়ালে কালির দাগে আঁকা কিছু দুর্বোধ্য চিহ্ন আর ছবি, যেগুলো দেখলে গা শিউরে ওঠে। আমরা হাঁটতে হাঁটতে করিডরের প্রায় শেষ মাথায় এসে পৌঁছালাম। সেখানে একটা ঘরের দরজা অন্যদের থেকে আলাদা ছিল। ভারী কাঠের দরজা, তাতে একটা ছোট্ট পিতলের ফলকে কিছু লেখা। সোনিয়া তার রুমাল দিয়ে ফলকটা পরিষ্কার করতেই আমরা লেখাটা পড়তে পারলাম। ডক্টর A.I. ব্যানার্জি, হেড সাইকিয়াট্রিস্ট। ডক্টর অলোক ব্যানার্জি, সেই সাইকোপ্যাথ ডাক্তার যার কথা আমরা ব্লগে পড়েছিলাম। আমাদের বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। এই সেই লোক যার পাপের বোঝাই বাড়িটা আজও বয়ে বেড়াচ্ছে। দরজাটা তালাই ছিল,
কিন্তু তালাটা এত পুরনো যে রোহান তার কাঁধ দিয়ে কয়েকবার সজোরে ধাক্কা দিতেই কড়কড় শব্দ করে পাল্লাটা ভেঙে ভেতরে খুলে গেল। ভেতরে ঢোকার সাথে সাথেই সেই তীব্র গন্ধটা আমাদের আবার নাকে এসে লাগলো, কিন্তু এবার গন্ধটা আরও তীব্র, আরও ভয়ঙ্কর। ফিনাইলের সাথে পচা রক্তের গন্ধ আর পোড়া মাংসের মতো একটা অদ্ভুত গন্ধ মিশে আছে। ঘরের ভিতরটা লণ্ডভণ্ড, বইয়ের তাক থেকে বইপত্র সব মেঝেতে ছড়ানো, টেবিলের ড্রয়ারগুলো খোলা, কাগজপত্র সব ওলটপালট। মনে হচ্ছে যেন কেউ পাগলের মতো কিছু একটা খুঁজেছিল। ঘরের এক কোণে একটা ভারী লোহার টেবিল, তার উপর চামড়ার স্ট্র্যাপ লাগানো। দেখলেই বোঝা যায় ওটা রুগীদের বাঁধার জন্য ব্যবহার করা হতো। টেবিলের পাশে একটা ট্রলিতে রাখা রয়েছে মরচে পড়া কিছু সার্জিক্যাল যন্ত্রপাতি, ছুরি, কাঁচি, চিমটে আর এমন কিছু যন্ত্র যেগুলো আমরা আগে কখনো দেখিনি, যেগুলো চিকিৎসার যন্ত্রের চেয়ে অত্যাচারের যন্ত্র বলেই মনে হচ্ছিল। কিন্তু আমাদের চোখ আটকে গেল ঘরের মাঝখানে রাখা একটা বিশাল সেগুন কাঠের ডেস্কের উপর। ডেস্কের উপর সবকিছু ছড়ানো থাকলেও তার ঠিক মাঝখানে একটা জিনিস খুব যত্ন করে রাখা আছে, একটা মোটা চামড়ায় বাঁধানো ডায়েরি। সোনিয়া সাবধানে এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে তুলল। সেটার উপর থেকে ধুলো ঝাড়তেই আমরা দেখতে পেলাম সোনালি হরফে লেখা AIB, অলোক ব্যানার্জি। আমাদের মনে একই সাথে ভয় আর কৌতূহল জেগে উঠল। হয়তো এই ডায়েরির মধ্যেই লুকিয়ে আছে এই স্যানিটোরিয়ামের সমস্ত রহস্যের চাবিকাঠি। আমরা ডেস্কের চারপাশে ঘিরে দাঁড়ালাম। সোনিয়া কাঁপা কাঁপা হাতে ডায়েরিটার প্রথম পাতাটা খুলল। ডায়েরির পাতাগুলো পুরনো আর হলুদ হয়ে গেছে, কিন্তু হাতের লেখা আশ্চর্য রকম স্পষ্ট আর সুন্দর, যেন মুক্ত দিয়ে সাজানো। কিন্তু সেই সুন্দর লেখার মধ্যে যে ভয়ঙ্কর কথাগুলো লেখা ছিল, তা পড়তে গিয়ে আমাদের রক্ত জল হয়ে গেল। সোনিয়া নিচু গলায় পড়তে শুরু করলো। ডায়েরিটা শুরু হয়েছিল স্যানিটোরিয়াম তৈরি করার সময়ের কথা দিয়ে। প্রথম দিকে ডক্টর ব্যানার্জির লেখাগুলো ছিল একজন আদর্শবাদী চিকিৎসকের। তিনি মানসিক রোগ নিয়ে নতুন গবেষণা করতে চেয়েছিলেন, রোগীদের সুস্থ করে তোলার নতুন পদ্ধতি আবিষ্কার করতে চেয়েছিলেন। কিন্তু যতই পাতা উল্টানো হচ্ছিল, লেখার ধরন আর বিষয়বস্তু ততই বদলে যেতে শুরু করলো। ডাক্তার ব্যানার্জি লিখতে শুরু করলেন মানুষের মন, চেতনা আর পাগলামির গভীরতা নিয়ে। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে পাগলামি কোনো রোগ নয়, বরং এটা হলো মানব চেতনার এক উচ্চতর স্তর। এই স্তরে পৌঁছাতে পারলে নাকি মানুষ সাধারণ জগতের সীমাবদ্ধতা ছাড়িয়ে অন্য এক জগতের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এসব তো স্রেফ পাগলের প্রলাপ, সোনিয়া বিড়বিড় করে বলল, কিন্তু তার চোখ ডায়েরি থেকে সরছিল না। এর পরের লেখাগুলো আরও ভয়ঙ্কর। ডাক্তার ব্যানার্জি তার রোগীদের ওপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ইলেকট্রিক শক, হ্যালুসিনোজেনিক ড্রাগস, সাইকোলজিক্যাল টর্চার, কোনো কিছুই বাদ দেননি। তিনি তাদের ইচ্ছাকৃতভাবে ভয়ের চরম পর্যায়ে নিয়ে যেতেন, তাদের মানসিক স্থিতিশীলতাকে পুরোপুরি ভেঙে দিতেন। তার ডায়েরিতে তিনি লিখেছেন, ভয়ই হলো সেই চাবিকাঠি যা চেতনার বন্ধ দরজা খুলে দেয়। চরম ভয়ের মুহূর্তে মানুষের আত্মা তার দৈহিক খোলস ছেড়ে বেরিয়ে আসে, আর তখনই সে শুনতে পায় অন্য জগতের ডাক। ডায়েরির পরের কয়েকটা পাতা জুড়ে ছিল তার বিভিন্ন রোগীদের ওপর চালানো পরীক্ষার ভয়াবহ বর্ণনা। কোন রোগীকে কত ভোল্টের শক দেওয়া হয়েছে, কার ওপর কোন ড্রাগ ব্যবহার করা হয়েছে, তার প্রতিক্রিয়ায় সে কি দেখেছে বা শুনেছে, সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ। পড়তে গিয়ে আমাদের গা গলিয়ে উঠছিল। আমরা বুঝতে পারছিলাম এই দেওয়ালের আড়ালে কি নারকীয় অত্যাচার চলেছে। হঠাৎ সোনিয়া পড়া থামিয়ে দিল। তার চোখ দুটো বিস্ফারিত। সে একটা নির্দিষ্ট পাতার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? আমি ওর কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলাম। সোনিয়া আঙুল তুলে একটা নাম দেখালো, অঞ্জলি, বয়স 7, সিভিয়ার স্কিজোফ্রিনিয়া। কিন্তু ডাক্তার ব্যানার্জি লিখেছেন, এই মেয়েটা স্পেশাল, ওর পাগলামির মধ্যে একটা সুর আছে। ও এমন কিছু দেখতে পায় যা আমরা পাই না। ও বলে ওরা একটা খেলার বাক্স আছে যা বাজালে নাকি দেওয়ালের ওপার থেকে ওর বন্ধুরা কথা বলে। মিউজিক বক্স! আমাদের সবার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। সেই বাচ্চা মেয়েটা যার কান্নার আওয়াজ আমরা শুনেছিলাম, যার ছায়ামূর্তি আমরা দেখেছিলাম সিঁড়ির ওপরে, সে কি তবে অঞ্জলি? আমরা সোনিয়াকে তাগাদা দিলাম পরের অংশটা পড়ার জন্য। সোনিয়া ঢক ঢিলে আবার পড়তে শুরু করলো। ডাক্তার ব্যানার্জি অঞ্জলির ওপর তার সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাটা শুরু করেন। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে অঞ্জলিই হলো সেই মাধ্যম যার সাহায্যে তিনি অন্য জগতের দরজা পুরোপুরি খুলতে পারবেন।
ডায়েরির শেষ দিকের পাতাগুলোতে লেখার ধরন পুরোপুরি বদলে গিয়েছিল। সেখানে আর কোনো বৈজ্ঞানিক পরিভাষা ছিল না, ছিল কিছু দুর্বোধ্য চিহ্ন, শয়তানি মন্ত্র আর অদ্ভুত ডায়াগ্রাম। তিনি আর ডাক্তার ছিলেন না, হয়ে উঠেছিলেন এক তান্ত্রিক, এক শয়তানের উপাসক। তিনি লিখেছেন এক বিশেষ রাতের কথা, এক অমাবস্যার রাত, যাকে তিনি নাম দিয়েছিলেন শয়তানের রাত। সেই রাতে তিনি এক ভয়ঙ্কর রিচুয়াল বা আচারের আয়োজন করেছিলেন। অঞ্জলিকে তিনি সেই আচারের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন। তার উদ্দেশ্য ছিল অঞ্জলির নিষ্পাপ আত্মাকে বলি দিয়ে সেই শয়তানি সত্তাকে এই জগতে আহ্বান করা, যে সত্তার সাথে তিনি সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। ডায়েরির শেষ পাতা, তারিখটা ছিল আজকের, ঠিক 50 বছর আগের আজকের তারিখ। লেখার অক্ষরগুলো কাপা কাপা, তাড়াহুড়ো করে লেখা। কাজ হয়ে গেছে, দরজা খুলে গেছে, সে এসেছে, কিন্তু এ কি ভয়ঙ্কর রূপ তার! আমি যা চেয়েছিলাম এ তো তা নয়, এ তো গ্রাস করতে এসেছে সবকিছু, আমার আত্মাকেও। অঞ্জলির কান্না আমি শুনতে পাচ্ছি, ও আমাকে ডাকছে, কিন্তু এখন আর ফেরার উপায় নেই। ওরা আসছে, আমার রোগীরা, যাদের আমি নরকের পথ দেখিয়েছিলাম, তারা ফিরে এসেছে আমার জন্য। লেখার শেষে কালির একটা বড় দাগ, যেন কলমটা হাত থেকে পড়ে গিয়েছিল। ডায়েরিটা পড়া শেষ হওয়ার পর ঘরের মধ্যে একটা হিমশীতল নীরবতা নেমে এলো। আমরা প্রত্যেকে বুঝতে পারছিলাম আমরা কি ভয়ঙ্কর বিপদের মধ্যে এসে পড়েছি। এটা কোনো সাধারণ ভৌতিক ভারী নয়, এটা একটা দরজা, নরকের দরজা। আর 50 বছর আগে আজকের রাতেই সেই দরজাটা খোলা হয়েছিল। আজ সেই রাতের বর্ষপূর্তি। হঠাৎ আমাদের চমকে দিয়ে ঘরের কোনায় রাখা একটা ফাইল ক্যাবিনেটের ড্রয়ার সশব্দে খুলে গেল। আমরা চমকে সেদিকে তাকালাম। ড্রয়ারটা খালি। বাতাস, রোহন বলার চেষ্টা করল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই পাশের ড্রয়ারটা খুলে গেল। তার পরেরটা, একটার পর একটা ড্রয়ার যেন কোনো অদৃশ্য হাতের ইশারায় খুলতে আর বন্ধ হতে লাগলো। খটাখট 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 শব্দটা ক্রমশ বাড়তে লাগলো, আর তার সাথে সাথে ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। আমাদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। দেওয়ালের গায়ে লাগানো একটা পুরনো ক্যালেন্ডারের পাতাগুলো ঝড়ের বেগে উল্টোতে শুরু করলো, যতক্ষণ না সেটা 50 বছর আগের সেই অভিশপ্ত তারিখটায় এসে থেমে গেল। এখান থেকে বেরোতে হবে এক্ষুনি, আমি চিৎকার করে উঠলাম। আমরা পাগলের মতো দরজাটার দিকে ছুটে গেলাম, কিন্তু আমরা ঘর থেকে বেরোনোর আগেই করিডোর থেকে ভেসে এলো সেই শব্দটা, সেই বাচ্চার কান্নার শব্দ। কিন্তু এবার কান্নাটা আগের মতো ক্ষীণ নয়, তীব্র, যন্ত্রণাকাতর। সেই কান্না যেন আমাদের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। আর সেই কান্নার সাথে মিশেছিল একটা খিলখিল হাসির শব্দ, এমন হাসি যা শুনলে শরীরের রক্ত জমে যায়। আমরা ভয়ে জমে গিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে পড়লাম। করিডোরের অন্ধকার থেকে ধীরে ধীরে একটা অবয়ব এগিয়ে আসছিল, সেই ছোট্ট মেয়েটার ছায়া, অঞ্জলি। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার হাঁটার কোনো শব্দ নেই, যেন সে হাওয়ায় ভেসে আসছে। তার আবছা অবয়বের মধ্যে শুধু দুটো চোখ জ্বলজ্বল করছিল, কিন্তু সেই চোখে কোনো নিষ্পাপ শিশুর দৃষ্টি ছিল না, ছিল আদিম, পাশবিক হিংস্রতা। প্রিয়া আর সহ্য করতে পারল না। সে ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে আমার গায়ের ওপর ঢলে পড়ল। অঞ্জলির ছায়ামূর্তিগত তখন আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল, তার কান্নার শব্দ থেমে গেল। সে তার ছোট্ট হাতটা তুলে করিডোরের অন্য প্রান্তের দিকে দেখালো। আমরা ভয়ে ভয়ে সেদিকে তাকালাম। করিডোরের অন্য প্রান্তের অন্ধকারটা যেন জমাট বেঁধে আরও কালো হয়ে উঠেছে, আর সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো আর একটা অবয়ব। লম্বা, শীর্ণ, অস্বাভাবিক লম্বা হাত পাওয়ালা একটা মূর্তি। তার চলার ভঙ্গিটা মানুষের মতো নয়, কেমন যেন ভাঙা ভাঙা, অস্বাভাবিক। সে যখন অন্ধকারের বাইরে এসে দাঁড়ালো, আমাদের টর্চের আলোয় তার মুখটা স্পষ্ট হতেই আমাদের আত্মা কেঁপে উঠল। সেটা ছিল ডাক্তার অলোক ব্যানার্জির মুখ, কিন্তু তার চোখ দুটো ছিল কোটর থেকে বেরিয়ে আসা। মুখে একটা বীভৎস, অস্বাভাবিক হাসি লেগে আছে। আর তার শরীরটা যেন অন্য কোনো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত। সে আর মানুষ নেই, সে হয়ে উঠেছে সেই শয়তানি সত্তার খোলস, যাকে সে নিজে ডেকে এনেছিল। ডাক্তার ব্যানার্জির সেই ভয়ঙ্কর মূর্তিটা আমাদের দিকে তাকিয়ে তার মুখটা ফাঁক করল, কিন্তু কোনো শব্দ বেরোলো না।
তার বদলে তার মুখ থেকে বেরিয়ে এলো এক ঝাঁক কালো ধোঁয়ার মতো পোকা, যেগুলো হিস হিস শব্দ করতে করতে আমাদের দিকে উড়ে আসতে লাগলো। আমরা আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লাম। রোহান আর আমি অচৈতন্য প্রিয়াকে দুই দিকে ধরে কোনো রকমে ডাক্তার ব্যানার্জির ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। দরজার ওপার থেকে ভেসে আসছিল আঁচড়ানোর শব্দ আর সেই ভয়ঙ্কর হিসশিসানি। আমরা ঘরের ভেতরে আটকে পড়েছি। বাইরে দুটো ভয়ঙ্কর সত্তা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা জানি না এই দরজা আমাদের কতক্ষণ রক্ষা করতে পারবে। সোনিয়া ডায়েরিটার দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, ডায়েরিতে লেখা আছে এই রাতে তার খিদে পায়, তার বলি চায়। আমরা বুঝতে পারলাম এই রাতটা শুধু টিকে থাকার লড়াই নয়, এই রাতটা বলির রাত, আর আমরাই হলাম সেই বলির পশু। দরজার উপর আঁচড়ানোর শব্দটা ক্রমশ বাড়ছে। কাঠের দরজায় ফাটল ধরতে শুরু করেছে। আমরা জানি আমাদের হাতে আর বেশি সময় নেই। মৃত্যুর মুখোমুখি হওয়ার অনুভূতিটা ঠিক কেমন তা ভাষায় প্রকাশ করা যায় না। সেটা এমন এক শীতলতা যা হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। ডাক্তার অলোক ব্যানার্জি সেই অভিশপ্ত ঘরের ভেতরে ভাঙা দরজার ওপারে উঁত পেতে থাকা নারকীয় সত্তার আঁচড়ের শব্দ শুনতে শুনতে আমরা সেই শীতলতাকে অনুভব করছিলাম। কাঠের দরজায় প্রতিটি আঁচড় যেন আমাদের হৃৎপিণ্ডে এসে আঘাত হানছিল। দরজার ফাটল দিয়ে ভেসে আসা পোকাগুলোর হিস হিস শব্দ আর সেই পচা মিষ্টি গন্ধটা আমাদের চেতনাকে অসাড় করে দিচ্ছিল। সময় যেন থেমে গিয়েছিল। আমাদের সামনে ছিল শুধু অনিবার্য ভয়ঙ্কর এক পরিণতি। প্রিয়া তখন অজ্ঞান। ওর ফ্যাকাশে মুখটা দেখে মনে হচ্ছিল যেন ওর শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। রোহন আর আমি মিলে ডেস্কটা টেনে নিয়ে এসে দরজায় ঠ্যাস দিয়ে রেখেছিলাম, কিন্তু আমরা জানতাম এটা একটা দুর্বল প্রতিরোধ ছাড়া আর কিছুই নয়। ওপারে যে শক্তিটা আছে তার কাছে এই কাঠের আসবাবপত্র খড়কুটোর মতো। সোনিয়া ঘরের এক কোণায় বসে থরথর করে কাঁপছিল। তার হাতে তখনও ধরা ডাক্তার ব্যানার্জির সেই ডায়েরিটা। তার যুক্তিবাদী মন বহু আগেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এখন তার চোখে ছিল শুধুই আদিম ভয়। আমাদের কিছু একটা করতে হবে, রোহন দাঁতে দাঁত চেপে বলল। এভাবে বসে থাকলে আমরা সবাই মারা যাব। কি করব আমরা? আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। ওই জিনিসটা দরজা ভেঙে ফেললেই সব শেষ। হঠাৎ সোনিয়া কথা বলে উঠল। তার গলাটা অস্বাভাবিক শান্ত, যেন সে ভয় আর আতঙ্কের শেষ সীমায় পৌঁছে গেছে। একটা উপায় আছে হয়তো। আমরা ওর দিকে তাকালাম। ও ডায়েরিটার একটা নির্দিষ্ট পাতা খুলে আমাদের সামনে ধরল। পাতাটা জুড়ে ছিল সেই ভয়ঙ্কর রিচুয়ালের বর্ণনা আর কিছু দুর্বোধ্য চিহ্ন ও মন্ত্র। ডাক্তার ব্যানার্জি এখানে লিখেছেন যে দরজা তিনি খুলেছেন সেটা বন্ধ করারও একটা উপায় আছে, কিন্তু তার জন্য একটা উৎসর্গ প্রয়োজন। উৎসর্গ মানে কিসের উৎসর্গ? রোহন অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল। একজন মানুষের আত্মা। সোনিয়ার ঠোঁট কাঁপছিল। রিচুয়ালটা উল্টো করে করতে হবে। যে বিশুদ্ধ আত্মাকে ব্যবহার করে দরজাটা খোলা হয়েছিল, ঠিক তেমনই এক নিষ্পাপ বা অনুতপ্ত আত্মাকে স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করতে হবে সেই দরজাকে শান্ত করার জন্য। সেই আত্মা নরকের সত্তা আর এই জগতের মধ্যে একটা বাধা তৈরি করবে। ওর কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। এর মানে আমাদের মধ্যে একজনকে মরতে হবে স্বেচ্ছায়। এই ভয়ঙ্কর প্রস্তাবটা আমাদের বন্ধুত্বের ভিত নাড়িয়ে দিল। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। কার জীবনে বাঁচার ইচ্ছা নেই? কে নিজেকে সঁপে দেবে এই ভয়ঙ্কর মৃত্যুর হাতে? দরজার ওপর আঁচড়ানোর শব্দটা হঠাৎ তীব্র হয়ে উঠল। কড়কড় করে একটা বিকট শব্দ হলো। দরজার ওপরের পাল্লার একটা অংশ ভেঙে ভেতরে ছিটকে পড়ল। সেই ভাঙা ফাঁক দিয়ে আমরা দেখতে পেলাম ডাক্তার ব্যানার্জির সেই ভয়ঙ্কর মুখটা। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, মুখে সেই বিভৎস হাসি। তার মুখ থেকে বেরিয়ে আসা পোকাগুলো হিস হিস করতে করতে সেই ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমাদের হাতে আর সময় নেই। আমি এটা করব। একটা শান্ত দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। আমরা চমকে ঘুরে তাকালাম। কথাগুলো বলেছিল,
প্রিয়া। সে কখন জ্ঞান ফিরে পেয়েছে আমরা খেয়াল করিনি। ও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর চোখে আর ভয় নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। প্রিয়া, তুই পাগল হয়ে গেছিস? আমি ওর দিকে ছুটে গেলাম। তুই জানিস তুই কি বলছিস? আমি জানি অরিন। প্রিয়া আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিটা দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তোরা সবাই আমার জন্য অনেক করেছিস। আমি সবসময় ভয়ে গুটিয়ে থাকি, তোদের বোঝা হয়ে থাকি। আজ আমাকে আমার বন্ধুদের জন্য কিছু করতে দে। না, এটা হতে পারে না। রোহন চিৎকার করে উঠল। অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। অন্য কোনো উপায় নেই রোহন, সোনিয়া কান্নারত গলায় বলল। ডায়েরিতে এটাই একমাত্র পথ লেখা আছে। দরজাটা আর একটা বড় ধাক্কায় প্রায় ভেঙে পড়ার উপক্রম হলো। ডাক্তার ব্যানার্জির সেই নারকীয় সত্তাটা অর্ধেক শরীর দরজার ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তার লম্বা শীর্ণ হাতটা আমাদের দিকে এগিয়ে আসছিল। প্রিয়া আমাদের দিকে আর তাকালো না। সে সোনিয়ার হাত থেকে ডায়েরিটা নিল, তারপর ভাঙা দরজার দিকে, সেই ভয়ঙ্কর সত্তাটার দিকে স্থির পায়ে এগিয়ে গেল। প্রিয়া, ফিরে আয়! আমরা পাগলের মতো চিৎকার করতে লাগলাম, কিন্তু প্রিয়া আমাদের কথা শুনল না। সে সেই ভয়ঙ্কর সত্তাটার চোখের দিকে সরাসরি তাকালো, তারপর ডায়েরির পাতা দেখে সেই দুর্বোধ্য মন্ত্রগুলো উচ্চারণ করতে শুরু করল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার উচ্চারণে কোনো জড়তা ছিল না। একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রিয়া যখন মন্ত্র পড়ছিল, ঘরটার দেয়াল কাঁপতে শুরু করলো। মেঝেতে আঁকা সেই শয়তানি ডায়াগ্রামগুলো থেকে একটা নীলচে আভা বের হতে লাগলো। ডাক্তার ব্যানার্জির মূর্তিটা যন্ত্রণায় গর্জন করে উঠল। সে প্রিয়াকে ধরার জন্য তার হাতটা বাড়িয়ে দিল, কিন্তু প্রিয়ার চারপাশে তৈরি হওয়া একটা অদৃশ্য বলয় যেন তাকে আটকে দিচ্ছিল। প্রিয়া মন্ত্রের শেষ অংশে এসে পৌঁছল। সে চোখ বন্ধ করে জোরে জোরে শেষ কয়েকটি শব্দ উচ্চারণ করল। আত্মা সমর্পয়ামি। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই প্রিয়ার শরীর থেকে একটা তীব্র সাদা আলোকরশ্মি বেরিয়ে এলো। সেই আলো এতটাই তীব্র ছিল যে আমরা চোখ বন্ধ করতে বাধ্য হলাম। পুরো ঘরটা সেই আলোয় ভেসে গেল। আমরা শুনতে পেলাম ডাক্তার ব্যানার্জির সত্তাটার এক ভয়ঙ্কর যন্ত্রণা কাতর চিৎকার, যা ক্রমশ ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল। আর তার সাথে সাথে অঞ্জলির সেই মিউজিক বক্সের সুরটাও শেষবারের মতো বেজে উঠে থেমে গেল। যখন আলোটা কমল, আমরা চোখ খুলে যা দেখলাম সেই দৃশ্য ভোলার নয়। ঘরের দরজাটা হাট করে খোলা, কিন্তু বাইরে করিডোরে কেউ নেই। ডাক্তার ব্যানার্জি বা অঞ্জলি কেউই নেই। চারিদিকে একটা অদ্ভুত শান্তি, একটা কবরের নিস্তব্ধতা। কিন্তু প্রিয়া আর সেখানে ছিল না। যেখানে ও দাঁড়িয়েছিল সেখানে শুধু মেঝেতে পড়ে আছে সেই পুরনো ডায়েরিটা, আর হাওয়ায় মিশে যাচ্ছে কয়েকটা সোনালি ধূলিকণা। ও নিজেকে উৎসর্গ করেছে আমাদের বাঁচানোর জন্য। এই নরকের দরজাটা বন্ধ করার জন্য ও নিজেকে বিলিয়ে দিয়েছে। আমরা বাকরুদ্ধ হয়ে সেই শূন্য জায়গার দিকে তাকিয়ে রইলাম। রোহন হাঁটু ঘেরে বসে কান্নায় ভেঙে পড়ল। সোনিয়া দেওয়ালে হেলান দিয়ে নিঃশব্দে কাঁদছিল। আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। আমাদের বন্ধু, আমাদের দলের সবচেয়ে নরম মনের মেয়েটি আমাদের বাঁচিয়ে দিয়ে নিজে চিরকালের জন্য হারিয়ে গেল। আমরা জানি না কতক্ষণ সেভাবে বসেছিলাম। ভোরের প্রথম আলো যখন সেই ভাঙা জানলা দিয়ে হলঘরে এসে পড়ল, তখন যেন আমরা সম্বিত ফিরে পেলাম। স্যানাটোরিয়ামের সেই ভয়াবহতাটা, সেই অশুভ পরিবেশটা আর ছিল না। এখন এটা শুধুই একটা পরিত্যক্ত ভাঙাচোরা বাড়ি, কিন্তু এর প্রতিটি ইটে, প্রতিটি ধূলিকণায় আমাদের বন্ধুর আত্মত্যাগের কাহিনী লেখা হয়ে গেল। আমরা ধীরে ধীরে সেই অভিশপ্ত বিল্ডিং থেকে বেরিয়ে এলাম। প্রধান দরজাটা খোলা ছিল। বাইরে এসে আমরা ভোরের আলোয় বুক ভরে নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল যেন নতুন করে জীবন ফিরে পেলাম। কিন্তু এই নতুন জীবনের দাম যে কত বড় তা ভেবে আমাদের মন ভারাক্রান্ত হয়ে উঠল। রোহনের গাড়িটা যেখানে খারাপ হয়েছিল সেখানেই দাঁড়িয়েছিল। রোহন শেষবারের মতো একবার চাবি ঘোরাতেই আশ্চর্যভাবে গাড়িটা স্টার্ট নিয়ে নিল, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের ফেরার পথটা সহজ করে দিল। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না। গাড়ি নিয়ে যত দ্রুত সম্ভব সেই জঙ্গল, সেই অভিশপ্ত জায়গা ছেড়ে বেরিয়ে এলাম। আমরা কেউ কোনো কথা বলছিলাম না।
গাড়ির আয়নায় আমি দেখতে পাচ্ছিলাম মণিপুর স্যানিটোরিয়ামের চূড়াটা ধীরে ধীরে জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। শহরে ফিরে আসার পর আমাদের জীবনটা আর আগের মতো রইল না। আমরা আর কখনো আরবান এক্সপ্লোরেশনে যাইনি। সেই রাতের ভয়াবহতা আমাদের ভেতরটাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারছিলাম না। রাতের পর রাত দুঃস্বপ্নে আমরা সেই ভয়ঙ্কর মুখ, সেই বাচ্চার কান্না শুনতে পেতাম। আমরা পুলিশের কাছে যাইনি। কি বলতাম তাদের? ভূতের গল্প, শয়তানের আছাড়ের কাহিনী। লোকে আমাদের পাগল ভাবত। প্রিয়ায় নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটা আমরা একটা দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম জঙ্গলে ঘুরতে গিয়ে সে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু প্রিয়ার কোনো সন্ধান মেলেনি। ওর বাবা মা, আত্মীয় স্বজনদের মুখোমুখি হতে আমাদের বুক ফেটে যেত। তাদের চোখের দিকে তাকিয়ে সত্যিটা লুকিয়ে রাখাটা ছিল নরক যন্ত্রণার সমান। আজ এতগুলো বছর কেটে গেছে। রোহন দেশ ছেড়ে চলে গেছে। সনিয়া একজন সাইকোলজিস্ট হয়েছে। হয়তো সে আজও নিজের মনের ভয়গুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। আর আমি এই গল্পটা লিখছি, কারণ কিছু সত্য চাপা দিয়ে রাখা যায় না। প্রিয়ার আত্মত্যাগ, তার সাহসিকতার কথা লোকেদের জানা উচিত। লোকে বলে মণিপুর স্যানিটোরিয়াম এখন নাকি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন নতুন রিসোর্ট তৈরির পরিকল্পনা চলছে। কিন্তু আমি জানি কিছু জায়গার অভিশাপ কখনো শেষ হয় না। তারা শুধু ঘুমিয়ে পড়ে নতুন শিকারের অপেক্ষায়। মাঝে মাঝে আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার মনে হয় আমি সেই মিউজিক বক্সের সুরটা শুনতে পাচ্ছি। খুব ক্ষীণ, অনেক দূর থেকে ভেসে আসা সেই বিষণ্ণ সুর। আর আমার নাকে লাগে সেই পচা মিষ্টি গন্ধটা। আমি জানি শয়তানের সেই রাতটা আমার জীবনে কখনো শেষ হয়নি। আমি সেই রাতের অন্ধকারে আজও বন্দী, আর হয়তো আমৃত্যু থাকব। কারণ কিছু অভিজ্ঞতা শুধু স্মৃতি নয়, সেগুলো আত্মার ওপর খোদাই করা স্থায়ী দাগ, যে দাগ সময়ও মুছতে পারে না।